হ্যালো, আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিক অর্থাৎ লাইভ ক্লাসের টপিক হচ্ছে আর্গুমেন্টেটিভ এসে। উই ডিসকাস অ্যাবাউট আর্গুমেন্টেটিভ এসে টুডে। অর্থাৎ হচ্ছে আর্গুমেন্টেটিভ এসে কি, আইএলটিএস এক্সামে প্রায় কিন্তু আর্গুমেন্টেটিভ এসে পরীক্ষায় আসে। তো এই আর্গুমেন্টেটিভ এসে আমাদের লাস্ট কিছু ক্লাসগুলো আমরা একটু দেখে আসি যে লাস্ট এই বছরে কি আসছে। তাহলে কিন্তু সবগুলোতে দেখবেন যে মোটামুটি অনেকগুলো এক্সামে আর্গুমেন্টেটিভ এসে পরীক্ষা এসেছে। তো আর্গুমেন্টেটিভ এসে নিয়ে আজকে আমাদের ডিসকাশনটা, লেটস গো। আর্গুমেন্টেটিভ এসের বিষয়টা কি, কমন কিছু টপিক। যেমন আজকে আপনারা আর্গুমেন্টেটিভ এসের বিষয়টা আমি বলি। যেমন যে কোশ্চেনটাতে আপনি দেখতে পাবেন ডিসকাস বোথ ভিউস এন্ড গিভ ইউর ওপিনিয়ন, সেটা হচ্ছে আর্গুমেন্টেটিভ এসে। এখানে দুটো সাইড থাকে, এখানে দুটো সাইড থাকে। এই দুটো সাইড নিয়ে আমাদের ডিসকাস করতে হয়। মজার বিষয় হচ্ছে আর্গুমেন্টেটিভ এসে কিন্তু দুই ভাবে পরীক্ষায় আসে। কিভাবে আসে? দুই ভাবে। যেমন কিছু মানুষ বলে, এই যে আমার হাতে যে পেনটা আছে দেখতে পাচ্ছেন কিনা, এই পেনটার কালারটা হচ্ছে আহ কি বলবো এটাকে, অনেকে দেখতেই পাচ্ছে না দূর থেকে। যেমন হচ্ছে এই পেনটার কালার হচ্ছে হলো ব্ল্যাক, ব্ল্যাক, ব্ল্যাক। ওকে, তাহলে কিছু মানুষ বলে ব্ল্যাক পেন ইজ গুড, আবার কিছু মানুষ বলে ব্ল্যাক পেন ইজ ব্যাড। মানে কিছু মানুষ বলে ব্ল্যাক পেন ইজ গুড, কিছু মানুষ বলে ব্ল্যাক পেন ইজ ব্যাড। তার মানে টপিক কিন্তু একটাই, কিন্তু আর্গুমেন্ট হচ্ছে দুটো নিয়ে। আবার এভাবে হতে পারে, কিছু মানুষ বলে ব্ল্যাক পেন ইজ গুড, আর কিছু মানুষ বলে হচ্ছে এই পিঙ্ক কালারের পেন্ট হবে, পিঙ্ক কালারের পেন্টটা হচ্ছে হলো গুড। তাহলে দুটো কিন্তু দুই সাইড। একটা মানুষ বলতেছে যে এই সাইডটা ভালো, একটা মানুষ বলছে ওই জিনিসটা ভালো। তার মানে এখানে টপিক কিন্তু দুইটা। তাহলে এইভাবে হচ্ছে আর্গুমেন্টেটিভ বেসে পরীক্ষায় অ্যাপিয়ার্ড হতে পারে। তো আজকে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে আর্গুমেন্টেটিভ বেসে একটা টপিক কিভাবে লিখতে হয়, অর্থাৎ টপিক একটা কিন্তু সাইড দুইটা। সেই বিষয়ে আমরা ডিসকাশন করব। আপনারা যে পাওয়ার পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এই পাওয়ার পয়েন্টটা দেখে আপনারা একটু গেজ করেন যে আজকে আমাদের কথা বলার বিষয়টা কি নিয়ে হবে। লেখেন তো দেখি আপনার চ্যাট বক্সে, এটা কি এডুকেশন নিয়ে হবে, এটা অ্যানিমাল নিয়ে হবে, না কি নিয়ে হবে আজকের আমাদের টপিকটা। এই পাওয়ার পয়েন্ট স্লাইডটা দেখে আপনাদের প্রেডিক্ট করতে আহ্বান জানাচ্ছি। বলেন আজকে আমাদের টপিকটা কি হবে, কি বিষয় টপিক, বিষয়টা। এটা কি একজন অলরেডি উত্তর দিয়ে দিয়েছেন, এডুকেশন। নো, ইয়েস, একজন পেরে গেছেন অলরেডি। ইটস অল অ্যাবাউট দ্য ফিল্ম অ্যান্ড মিডিয়া। আজকে আমাদের টপিকের বিষয় হচ্ছে ফিল্ম অ্যান্ড মিডিয়া। তাহলে চলেন, আজকে আমাদের কিন্তু এডুকেশন বিষয়ে কোনো টপিক হবে না। দেখতে পাচ্ছেন চারিদিকে ফিল্ম এবং মিডিয়া। তাহলে আমরা চলেন দেখি আজকে ফিল্ম এবং মিডিয়া রিলেটেড কি কি টপিক আইএলটিএস এ আসে। এটা কিন্তু আগে জেনে নেওয়া ইম্পর্টেন্ট। সে ফর এক্সাম্পল কিছু কমন টপিক, এবং এই টপিকের আইডিয়া গুলো আমাদের মাথায় কিন্তু আনতে হবে। ওকে, লেটস গো। এই যে একটা টপিক, এটা আর্গুমেন্টেটিভ এসে পরীক্ষায় আসে। ইম্প্যাক্ট অফ ফিল্ম অন সোসাইটি। সোসাইটির উপরে একটা ফিল্মের কতটুকু ইম্প্যাক্ট আছে আমি জানি না, এখনকার জেনারেশনের উপরে কতটুকু আছে, আগের জেনারেশনের উপরে আপনারা জানেন না। সেটা হচ্ছে মানুষজন বসে থাকতো আগে শুধুমাত্র রাত্রি 8টায়, সরি সকাল দুপুর 3টায় বা 3টা থেকে 3:30টার সময়, আমার মনে আছে ছোটবেলায় যে ফিল্ম দেখাতো, বাংলা সিনেমা দেখাতো। আর এই জন্য সবাই বসে থাকতো, এবং সারা সপ্তাহে কোনো সিনেমা দেখার সুযোগ নাই। এখন তো আপনি চাইলে ইউটিউবে দেখতে পারেন, কিন্তু তখন এই সুযোগটা ছিল না। তো ফিল্মের ইম্প্যাক্টটা কতটুকু ছিল, কতটুকু ছিল বলতে আমার বন্ধুর কথা বলি। সে হচ্ছে হলো এই আমির খান, বা হচ্ছে সে হচ্ছে হলো বাংলাদেশের একটা লম্বা ওমর সানের খুব ভক্ত ছিল। ও মাই গড, ওমর সানি ঠিক যেভাবে হাঁটতো সে ঠিক সেভাবেই হাঁটার চেষ্টা করতো, যেরকম মানে কিরকম একটা ইম্প্যাক্ট। তো এখানে বলতেছে কি দেখেন, some people believe that film and television strongly influence people's behavior। মানে পিপলদের বিহেভিয়ারকে স্ট্রংলি ইনফ্লুয়েন্স করে হচ্ছে ফিল্ম এবং টেলিভিশন। আপনারা কি মনে করেন করে, করে কি করে না? করে তো, কারণ ইয়েস করে। সে ফর এক্সাম্পল এখন কিন্তু অনেকেই দেখবেন যে ফিল্ম যা বলে, টেলিভিশন যা বলে সেটাই কিন্তু বিশ্বাস করে। এই যে একটা বিশ্বাস পিপলস এর বিহেভিয়ারটাকে কিন্তু ইনফ্লুয়েন্স করে। মানে আপনি ধরেন হচ্ছে আগে একভাবে কথা বলতেন, এক ধরনের বিহেভ করতেন, তারপর দেখেন এই ফিল্ম এবং টেলিভিশন কিন্তু আপনার বিহেভিয়ারটা চেঞ্জ করে ফেলেছে। আর অন্য মানুষরা বলে এটা আসলে নট সিগনিফিকেন্টলি এফেক্টেড। এটা কিন্তু একটা টপিক আছে, দেখছেন একটা টপিক আছে, কিন্তু এক পক্ষ বলতেছে যে ইফেক্ট করে, এক পক্ষ ইফেক্ট করে না।
এখনকার দিনে আবার অনেকে ফিল্ম এবং টেলিভিশন ছাড়া অন্য কিছু আসলে বেশি ইফেক্ট করে মানুষটিকে, এটাও হইতে পারে। কিন্তু অ্যাজ ইট ইজ ইনফেক্ট কিন্তু করেই। এটা একটা কমন টপিক। তাহলে আপনাদের এই টপিকটা বিষয়ে কিছু আইডিয়া গ্যাদার করে রাখতে হবে কিন্তু, যে বলা যায় না যে কোনো সময় পরীক্ষায় আসতে পারে। সেকেন্ড একটা কমন টপিক এই বিষয়ে, সেটা হচ্ছে এন্টারটেইনমেন্ট ভার্সেস এডুকেশন ইন ফিল্ম। এখানে কিন্তু দুটা টপিক আছে, একটা এন্টারটেনমেন্ট, একটা হচ্ছে এডুকেশন। যেমন আপনাদের আমি কথা বলি, থ্রি ইডিয়টস, থ্রি ইডিয়টস মুভিটার কথা বলি। এই থ্রি ইডিয়টস মুভিটাতে আপনার কি মনে হয় এখানে আসলে এডুকেশন কিছু আছে? কিছু জিনিস আপনাকে এডুকেট করা হয়েছে, কিছু জানানো হয়েছে, হয়েছে না হয় নাই বলেন তো? যারা যারা দেখেছেন থ্রি ইডিয়ট মুভিজ, এটা আচ্ছা, এটা কি শুধু এন্টারটেইনমেন্ট ছিল থ্রি ইডিয়ট মুভিসটা? শুধু এন্টারটেনমেন্ট ছিল, নাকি এর সাথে এন্টারটেনমেন্ট ছিল, এডুকেশনও ছিল? বোধ ছিল, তাই না? তাহলে আমরা যদি এখানে একটু দেখি, দেখেন, সাম পিপল থিঙ্ক দ্যাট ফিল্ম শুড বি প্রাইমারি এন্টারটেইনমেন্ট, মানে ফিল্মের অরিজিনটা হওয়া উচিত এন্টারটেইন। কারণ মানুষজন অনেক সময় টায়ার্ড থাকে, তারা আসলে একটা জিনিস দেখতে চায় এবং সেটা কি হোক, এন্টারটেইন যেন তাদেরকে করে। অন্যরা বলে এটা কোনো এডুকেট করবে অডিয়েন্স, অডিয়েন্সকে। তাহলে আমাদের কিন্তু দুইটাই চিন্তা ভাবনা করতে হবে। সেটা হচ্ছে কি, যে হচ্ছে হলো এন্টারটেইনমেন্টও করে আবার এডুকেশনও করে, দেয়। তাহলে আমাদের বলতে হবে যে ওয়াই এটা টার্গেট শুধুমাত্র এন্টারটেনমেন্ট হওয়া উচিত। আবার আমাকে বলতে হবে কেন অডিয়েন্সটা এডুকেট করা উচিত অডিয়েন্সকে ফিল্মের মাধ্যমে, কারণ ফিল্মের অনেক প্রভাব আছে, এই দিয়ে এডুকেট করা যায়। ফিল্মের মাধ্যমে যদি আপনি অনেক কিছু দেখেন, এই যে মব জাস্টিস চলছে এখন, এটা বন্ধ করে ফেলা সম্ভব ফিল্মের মাধ্যমে, মানুষজন ওয়ার হয়ে যাবে। নেক্সট কমন টপিক এরিয়া এইটা বিষয়ে, ভায়োলেন্স ইন মুভিজ। এটা কয়েকদিন আগে পরীক্ষায় কিন্তু অন্য দেশে আসছে, আমাদের দেশে নিশ্চিত আসবে। আমাদের একটা মক টেস্টে এই কোশ্চেনটা দেওয়া আছে। সাম পিপল আর্গুড দ্যাট ভায়োলেন্ট ফিল্ম অ্যান্ড টিভি শুড এনকারেজ ক্রিমিনাল বিহেভিয়ার। মানে ভায়োলেন্ট যে মুভিগুলো আছে, উম, ধরেন হচ্ছে ওই যে মারামারি, এই সেই যে ফাইটিং আছে না, এগুলো ক্রিমিনাল বিহেভিয়ারকে এনকারেজ করে। আমার মনে হয় কিছুটা হলো করে না। আপনাদের কি মনে হয় কেন করে? কারণ মানুষের অ্যাটিটিউড চেঞ্জ করে, মানুষকে ইনফ্লুয়েন্স করে, হিরো হইতে হেল্প করে। আর তারপরে বলতেছে না এগুলো আসলে কি তেমন কোনো ইফেক্ট নাই, এগুলো হার্মফুল, হার্মলেস এন্টারটেনমেন্ট। আরেক পক্ষ বলতেছে হার্মলেস মানে, এই, দেখেন, ফিল্মে যে পরিমাণ মারামারি দেখায়, যে পরিমাণ আগুন পোড়াপুরি দেখায়, ওই পরিমাণ আগুন পোড়াপুরি কি আসলে বাস্তবে হয়? হুম। আর এখনকার যুগে যদি মানুষ ওয়ার হয়, তাহলে তো আসলে এটা তো হার্মলেস এন্টারটেনমেন্ট। সে ফর এক্সাম্পল নরওয়ের কথা চিন্তা করেন, নরওয়েতে তো এই একই ফিল্ম যদি নরওয়েতে দেখেন, তাহলে ওরা কি আসলে এরকম ভাঙাচোরা করতেছে? করতেছে না তো, ওরা জাস্ট হার্মলেস একটা এন্টারটেনমেন্ট দিচ্ছে। তাহলে দুই পক্ষের কথা আপনাকে বলতে হবে, এটা আর একটা কমন টপিক। আইডিয়া গুলো কিন্তু আপনারা অবশ্যই মেকআপ মেকআউট করে নিতে হবে। দেন আর একটা কমন টপিক, পপুলারিটি অফ ফরেন ফিল্ম। আচ্ছা, কিছু মানুষ বলে লোকালি প্রডিউস ফিল্ম শুড বি সাপোর্টেড মোর দ্যান ফরেন ফিল্মস, আর অন্যরা বলে ইন্টারন্যাশনাল ফিল্ম আর মোর ভ্যালুয়েবল দেন broadening কালচারাল আন্ডারস্ট্যান্ডিং। যেমন আমাদের বাংলাদেশে যে ফিল্ম আছে, আমাদের বাংলাদেশের ফিল্ম নাই বললেই চলে। তো আমাদের, আপনারা কি মনে করেন না বাংলাদেশি ফিল্মকে সাপোর্টেড করা উচিত? অনেকে বসে রাগের চোটে বলবেন দূর, এদেরকে দরকার নাই, কিন্তু আসলে তো দরকার আছে। কারণ এগুলো আমাদের কালচারকে বাঁচায় রাখে। আজকে বাংলাদেশি ফিল্ম না থাকলে, যদি শুধু ইন্ডিয়ান ফিল্ম থাকতো, তাহলে কিন্তু আজকে সবাই হিন্দিতে কথা বলতেন। ফিল্ম কালচারকে কনভেই করে। আবার ওই যে বলিউড ফিল্ম বা হলিউড ফিল্ম, এগুলো কি আমাদের ফিল্মকে ইমপ্রুভ করতে পারে না? পারে। কালচারাল আন্ডারস্ট্যান্ডিং বাড়াতে পারে, তাই তো? এই যে দুটো পক্ষের একটা আলোচনা, এটা নিয়ে কিন্তু আপনাদের আইডিয়া মেক করে রাখতে হবে। এটা কমন টপিক। হ্যাঁ। দেন লাস্ট বাট নট লিস্ট, সেন্সরশিপ ইন মিডিয়া, যেটা আমরা গত অনেক বছর ধরে দেখে আসি, বাংলাদেশে বরাবর এটা হয়ে আসছে। শুধুমাত্র একটা টার্মকে দোষ দিয়ে লাভ নাই। এটা হচ্ছে সেন্সরশিপ ইন মিডিয়া। কিছু মানুষ বলে ফিল্ম অ্যান্ড মিডিয়া শুড বি স্ট্রিক্টলি সেন্সর, স্ট্রিক্টলি সেন্সর করতে হবে এবং প্রোটেক্ট করতে হবে সোসাইটিকে, সোসাইটিকে প্রোটেক্ট করার জন্য। তো কিছু মানুষ বলে কোনো ধরনের রেস্ট্রিকশন দরকার নেই। সে ফর এক্সাম্পল, আপনারা, আমি তো আসলে বিদেশে পড়ে আসছি। তো আমি যেমন নরওয়ে থাকছি, সুইডেনে থাকছি। সুইডেন তো আমার দীর্ঘদিন থাকছি, নরওয়েতে আমার ওয়াইফের সুবাদে থাকছি। তো আমার, আপনারা যেমন এখান থেকে দেখে বলেন না
যে ওরা হলো এই কোরআন শরীফ পড়াই ফেলে, অনেক কিছু পড়াই ফেলে, এটা তো ফ্রিডম হতে পারে না। ওদের দেশের ফ্রিডমের আসলে সংজ্ঞাটা ডিফারেন্ট, যেটা আমাদের সাথে যায় না। সোশ্যাল কনফ্লিক্ট করে, রিলিজিয়াসলি কনফ্লিক্ট করে, ওই দেশে যা খুশি তাই করা যায়। কিন্তু আমাদের আসলে এইখানে এখানে একটু ডিফারেন্ট, আমাদের দেশের ক্ষেত্রে একটু ডিফারেন্ট। কিন্তু বিদেশের ক্ষেত্রে যা খুশি তাই করবেন, যা খুশি তাই করবেন, ওখানে প্রেসিডেন্টকে তারা গাল দেয়, হারাম জাদা, এভাবে ডাইরেক্টলি গাল দেয়। আপনাদের এখানে সম্ভব এটা গাল দেওয়া? সম্ভব না। আমাদের দেশের রেসপেক্ট এটা সম্ভব না। এই টপিকটা নিয়ে আজকে আমরা ডিসকাস করবো। ওকে, যে কিভাবে এই মিডিয়া এবং সেন্সরশিপ কি করা যায় না করা যায় এই ব্যাপারে আমরা ডিসকাস করবো, চলেন। তো এবার আমরা একটু দেখে আসি এই মিডিয়া সেন্সরশিপটা বিষয়টা। হ্যাঁ, যেমন আমরা কিছু কেস স্টাডি দেখি। সে ফর এক্সাম্পল, আপনারা যে পিকচারটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ওয়ান অফ দ্য ওয়ান্ডার, গ্রেট ফায়ার ওয়াল অফ চায়না। এটা হচ্ছিল চায়নার গ্রেট ওয়ালটা। কিন্তু মজার বিষয় কি জানেন? ওইখানে গুগল, ইউটিউব, ফেসবুক, জিমেল সবকিছু রেস্ট্রিক্টেড চায়নাতে। কেন? কারণ এটা তাদের চিন্তা করে, তারা হচ্ছে তাদের ন্যাশনাল সিকিউরিটি কি হতে পারে, মানে আহ, ক্ষতিগ্রস্ত হতে পারে। তাহলে এখানে কি সেন্সর প্রয়োজন আছে না নাই? বলেন তো, আছে কি নাই? আছে না নাই? আছে। আবার অনেকে মনে করেন না, দরকার নাই। সেম। দেখেন, কোন ধরনের ফরেন মিডিয়া আপনার হচ্ছে উত্তর কোরিয়াতে ঢুকতে পারে না, কোন ধরনের ফরেন মিডিয়া। তো এখানে সেন্সর করার দরকার আছে না নাই? অনেকে বলছেন আছে, অনেকে বলছেন নাই। খুব মজা, এটাই আর্গুমেন্টেড। নেক্সট দেখেন হলিউড। হলিউড কি কাজটা করে? আপনি হলিউডে যে সিনেমাটা আপনি দেখেন, হলিউডে বা আমেরিকাতে, সেই জিনিসটাই যখন হচ্ছে হলিউড যখন বাংলাদেশকে যখন আসে তখন সেন্সর হয়। যেমন ইউটিউব, একটা মজার একটা অভিজ্ঞতা বলি আমার। যেমন ইউটিউব বাংলাদেশে যেরকম, নরওয়েতে আর এক ধরনের। নরওয়ের ইউটিউবে অনেক কিছু দেখা যায় যেটা বাংলাদেশের ইউটিউবে দেখা যায় না। এটা কিন্তু সেন্সর করা। এই যে সেন্সর করা হয়েছে বাংলাদেশের ইউটিউবটাকে, এটা কি দরকার আছে নাকি নাই? বলেন তো। হুম। অনেকে বলছেন দরকার আছে, নিড। ওকে, নেক্সট। আবার আরেকটা, এই হলো বিষয় সেন্সরিং বিষয়টা। হ্যাঁ, এগুলো কেস স্টাডি। তাহলে এখান থেকে আমরা দেখি যে সেন্সরিংটা কি, এর ওভারভিউটা কিরকম। হুম। যেমন সেই ফর এক্সাম্পল, হোয়াট ইজ মিডিয়া সেন্সরিং? মিডিয়া সেন্সরিং বিষয়টা হচ্ছে এটা কন্ট্রোল করে, কন্ট্রোলিং অর রেস্ট্রিক্টিং মিডিয়া কন্টেন্ট, এটাকে কন্ট্রোল করে, এটাকে মিডিয়া সেন্সরশিপ বলে। আবার এটার আরেকটা সংজ্ঞা হচ্ছে গভর্নমেন্ট, রেগুলেটরি বডিজ এগুলোকে সেন্সর করে। আবার এটা প্রোটেক্ট করে সোসাইটিকে হার্মফুল এবং সেন্সিটিভ কন্টেন্ট থেকে। তারপরে আবার আরো একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আমার কাছে মনে হচ্ছে এটা মিসিং, স্পেশালি স্পেশালি যেটা আমরা বলি সেটা হচ্ছে হলো আহ, শিশুদেরকে বিভিন্ন ধরনের ধরনের কিছু এই পিকচার্স, কিছু হচ্ছে হলো আনওয়ান্টেড কন্টেন্ট দেখা থেকে তো রক্ষা করে, এটাকে সেন্সরশিপ বলে। সেন্সরশিপ মানে হচ্ছে হলো ছেকে ফেলা। নেক্সট, কেন আমরা সেন্সর করি? যেমন ন্যাশনাল সিকিউরিটি প্রোটেক্ট করার জন্য, হেইট স্পিচ কিংবা ভায়োলেন্স, দেখবেন ফেসবুকও কিন্তু এটা হচ্ছে হলো প্রিভেন্ট করে। ওকে, দেন শেল্ডিং চিলড্রেন, চিলড্রেনদেরকে কিন্তু এটা প্রোটেক্ট করে। তারপরে মেইনটেনিং কালচার এবং মোরাল ভ্যালুস, অনেক সময় আমাদের কালচারে যেটা চলে না সেটা অন্য কালচারে চলে। তো সেটা আমাদের কালচারের মধ্যে যদি আসে বা দেখানো হয়, তাহলে মানুষজন কিন্তু মানে নেগেটিভলি রিয়াক্ট করতে পারে। এটা একটা বিষয় হতে পারে। তারপরে মিস ইনফরমেশন বা ফেক নিউজ, এটা তো আমাদের দেশে অহরহ হয়, যে একটা নিউজকে ফেক নিউজ ছড়াই দেওয়া বা মিস ইনফরমেশন ছড়াই দেওয়া। এটা এই জন্য আসলে মিডিয়া সেন্সরশিপ দরকার আছে বলে আমি মনে করি।
আবার এর পক্ষে কথা তো এগুলোই, যে কেন আমাদের আসলে আম, মানে সেন্সরশিপ দরকার। আর বিপক্ষের কথা যদি আমি বলতে চাই, তো প্রথম কথা যেটা আসে যে ফ্রিডম অফ স্পিচ এবং এক্সপ্রেশনটাকে রেস্ট্রিক্ট করে, যেটা খুব খারাপ। কারণ আপনি একটা জিনিস রেস্ট্রিক্ট করবেন, যেমন হচ্ছে হলো আরেকজন আরেকটা জিনিস রেস্ট্রিক্ট করবে, এর কাছে এটা ভালো ওর কাছে এটা খারাপ, এটা তো হয় না। তাহলে কোনটা ভালো কোনটা খারাপ সব ছড়াই দাও, জনগণ বাছাই করবে কোনটা ভালো কোনটা খারাপ। ক্যান বি ইউজ টু সাপ্রেস পলিটিক্যাল ডিজান্ট, আমাদের দেশে তো হয়েছে এটা। যেমন হচ্ছে ধরেন হচ্ছে একটা নাম দিয়ে আপনাকে পলিটিক্যালি সাপ্রেস হয়ে যাচ্ছে, এক গ্রুপকে সাপ্রেস করে দেওয়া সবসময় হয়েছে, এখন হচ্ছে, আগে হয়েছে। লিমিট ক্রিয়েটিভিটি, হ্যাঁ। দেখেন আমার একটা ক্রিয়েটিভিটি আছে, যেমন আমি আমার ক্রিয়েটিভিটি ইউজ করে আমি কিন্তু যেটা করতে পারি সেটা হচ্ছে কি, আমি আপনার হচ্ছে হলো এই রিলিজিয়াস কোনো পিকচার আমি কি আঁকতে পারবো? পারবো না। তাহলে আমার কিন্তু ক্রিয়েটিভিটি লিমিট হচ্ছে। রিস্ক অফ বায়াসড আনফেয়ার রেগুলেশন, রিস্ক আছে, এই যে আনফেয়ার রেগুলেশন করতে পারে, আমার পক্ষেরটা আমি দিলাম, বিপক্ষেরটা আমি দিলাম না। পক্ষেরটাকে আমি আস্তে করে সাপ্রেস করে দিলাম, সেন্সর করে দিলাম, কিন্তু বিপক্ষেরটা আমি করলাম না। এটা হইতে পারে, এগুলো হচ্ছে আর্গুমেন্ট পক্ষে এবং হলো বিপক্ষে। তাহলে আমরা যদি একটা ব্যালেন্স ফাইন্ডিং করতে চাই তাহলে কেমন হতে পারে? আমরা বলতে পারি রেসপন্সিবল সেন্সরশিপ হইতে হবে, এটা সাজেশন হতে পারে। মাঝামাঝি যদি আমরা যেতে চাই, ট্রান্সপারেন্সি থাকতে হবে, মানে হচ্ছে আপনার হচ্ছে পরিষ্কার ভাবে বলতে হবে যে এটা এরকম ভাই, এটা আমাদের এখানে চলবে না, এটা আমাদের এখানে কালচারের সাথে কনফ্লিক্ট করছে, সরি, এটা আমরা নিতে পারছি না। আচ্ছা, এনকারেজিং ক্রিটিক্যাল থিঙ্কিং এন্ড মিডিয়া লিটারেসি, মানে মিডিয়া লিটারেসির মাধ্যমে আমরা এই কাজটা করতে পারি, এই জিনিসটা দেওয়া দরকার আছে, এই জিনিসটা দেওয়ার দরকার নাই। এইভাবে আমরা বিষয়গুলোকে সেন্সর করতে চাই। যেমন সিগারেটের অ্যাডভার্টাইজিং, এটা তো আসলে সেন্সর হওয়া উচিত। সিগারেট দিয়ে যদি, সিগারেট আলাদা অনেক টাকা, এদেরকে যদি আপনি ওপেন করে দেন, মিডিয়াতে এত সুন্দর সুন্দর অ্যাড তৈরি করবে, ওই অ্যাড দেখে দেখবেন যে তোর 5 বছরের বাচ্চা বলবে, আব্বু বাসা থেকে আসার সময়, অফিস থেকে আসার সময় বাসায় কিন্তু সিগারেট আইনো। তখন বুঝবেন যে হচ্ছে হলো আসলে কতটুকু ওই সেন্সরশিপ দরকার। ওকে, যদি সেন্সর করা হতো, যেমন এখন আমাদের কোনো মিডিয়াতে কোথাও আপনার অ্যাডভার্টাইজিং নাই সিগারেটের, তাহলে কিন্তু আমরা এটা ফেস করছি না। আর যদি থাকতো তাহলে বুঝতেন, করতো কিন্তু। আমার মনে হয় দিস ডেজ, এটা আমার ওপিনিয়ন, কোকা কোলা, তারপর হচ্ছে স্প্রাইট, যত ড্রিঙ্কস আছে সবগুলো আসলে নিষিদ্ধ করা উচিত, মানে বাংলাদেশের এক্সপেক্টে। তখন আবার অসুবিধা কি হবে জানেন? তখন অসুবিধা হবে আবার ওই ড্রিঙ্কস ইয়ে করলাম, তখন আপনি বলবেন তাহলে বিস্কুট কেন করেন না? বিস্কুট তো কিছু কিছু খারাপ যেমনি তৈরি হয়, ওগুলো তো স্বাস্থ্য ক্ষতি করে, চকলেট যেটাতে থাকে। তো এরকম হইতে পারে আর কি, অনেক কিছু। এনিওয়ে, তাহলে আমরা মোটামুটি একটা ধারণা নিয়েছি যে মিডিয়া এবং সেন্সরশিপের উপরে। এবার আমরা দেখে আসি আমাদের কি কি স্কিলস লাগবে এই এসেটা আমাদের সলভ করতে। একটা ফরম্যাট জানতে হবে, স্ট্রাকচারাল, আপনার এসেটার যে একটা স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারটা জানতে হবে। তারপরে আমাদের যেটা করতে হবে, এসেটাকে ব্যালেন্সিং দেয় এসে, কিভাবে এসেটাকে আমরা ব্যালেন্সিং করতে পারি সেটা সম্পর্কে শিখতে হবে। এগুলো হচ্ছে নর্মাল বিষয়। একটা হচ্ছে ফরম্যাট, স্ট্রাকচার করা এবং ব্যালেন্সিং করা। তাহলে আমরা চলেন একটু ফরম্যাটিংটা দেখে আসি, যে এই টাইপের এসের ক্ষেত্রে আমার ফরম্যাটটা কেমন হবে। চলেন আমরা একটা গ্রাফিক্যাল একটা প্রেজেন্টেশন দেখে আসি এই এসের ক্ষেত্রে। তো লেটস গো, আমরা টপিকটা একটু দেখি। উই কপি দিস ওয়ান, আমরা ফরম্যাট করব, আমরা এসেটার ফরম্যাটটা করব। লেটস গো, ফরম্যাটটা আমরা করে আসি। ফরম্যাটিংটা হতে পারে বিভিন্ন রকম, আপনার যেটা খুশি আপনি সেই ফরম্যাটটাকেই কি করবেন, গ্রহণ করবেন আর কি। আপনার যেটা খুশি সেটাকে আপনি গ্রহণ করবেন। ইয়েস। দিস এসে, এই এসেটার ফরম্যাটিংটা কেমন হতে পারে, দিস ইজ আওয়ার টপিক। এখানে আমরা ইচ্ছা করলে 4টা প্যারা লিখতে পারি, ইচ্ছা করলে 5টা প্যারা লিখতে পারি। চলেন দেখি 4টা 5টা প্যারাই আমাদের কেমন আসে বিষয়টা। 4টা প্যারাই হলে বিষয়টা কেমন হয়, আর 5টা প্যারাই হলে বিষয়টা কেমন হয়।
আমাদের এখানে আম, চারটে টপিক আছে। প্রথমটায় আমরা একটা ইন্ট্রোডাকশন লিখলাম। আমার মনে হয় আমি আর একটু সিম্পল সিম্পল করতে পারি বিষয়টাকে। প্রথম প্যারায় আমরা ইন্ট্রোডাকশন লিখলাম, শেষ প্যারায় আমরা কনক্লুশন লিখলাম। এরকম হতে পারে বিষয়টা। হুম, এরকম হতে পারে। আবার এবার আমাদের সাইড গুলো দেখেন। ফিল্ম অ্যান্ড মিডিয়া শুড বি স্ট্রিক্টলি প্রহিবিটেড। এই প্রশ্নের উত্তরটা আমরা এই প্যারায় দিতে পারি। তাহলে উত্তরটা হবে এরকম: শুড ফিল্ম অ্যান্ড মিডিয়া বি স্ট্রিক্টলি প্রহিবিটেড টু প্রোটেক্ট দ্য সোসাইটি? কোশ্চেন মার্ক। এটা আমাদের একটা প্যারার আলোচনা হইতে পারে। ঠিক আছে, আবার আরেকটা প্যারার আলোচনা এটা হইতে পারে। ডাজ সেন্সরশিপ রেস্ট্রিক্ট ফ্রিডম অফ এক্সপ্রেশন? ইয়েস। কেন করে? তাহলে এরকম আমাদের চারটা প্যারাগ্রাফের মধ্যে সেটা আমরা লিখতে পারি। চারটা প্যারা। আর শেষে তো কনক্লুশন থাকবে। কনক্লুশনে আমি আমার ওপিনিয়নটা দিয়ে দেবো। কনক্লুশন উইথ মাই ওপিনিয়ন। ওকে, ইন্ট্রোডাকশনে আমরা জাস্ট প্যারাফ্রেজ করতে পারি টপিকটাকে। আর আমাদের প্ল্যান যদি লিখতে ইচ্ছা করে লিখলাম। ওকে, ইন্ট্রোডাকশনটা আমরা পরে দেখতেছি কিভাবে স্ট্রাকচারের মধ্যে এটাকে আনা যায়। এটা স্ট্রাকচারের মধ্যে পড়ছে, আগে আমরা ফরম্যাটিং করে ফেলি। এটা একটা। আবার আরেকটা এরকম হইতে পারে, অনেকে আবার এটা 5 প্যারাতেও লিখতে পারে। এটা কিন্তু এটার মাধ্যমে কম স্কোর ভালো স্কোর কিছু যায় আসে না। আচ্ছা, আরেকটা প্যারাগ্রাফ আসতে পারে। এখানে যেটা হতে পারে, এখানে আসতে পারে ইওর ওপিনিয়ন, মানে মাই ওপিনিয়ন লিখি। সেক্ষেত্রে আমার ওপিনিয়নটা শেষে দরকার নাই, শুধু কনক্লুশন। এই যে চারটা আর 5টা প্যারার মধ্যে পার্থক্য। তাহলে এরকমও হতে পারে, আবার এরকমও হতে পারে, এটা কোনো ইস্যুস হবে না। নো ইস্যুস। ওকে, তাহলে এখানেও 4টা প্যারা, এখানে 5টা প্যারা। এখন আপনার ইচ্ছা যে হচ্ছে আপনি কোন স্টাইল ফলো করবেন, সেটা আপনার ব্যাপার। ঠিক আছে, আপনি যে কোনোটাই ফলো করতে পারেন। আজকে ক্লাসের সুবিধার্থে আমি ভাই উপরেরটা ফলো করব। ব্যাস, আমার কথা বলে দিলাম, চাপাই দিলাম। এই দেখছেন সেন্সরশিপ? এখানে আমার দরকার না, আমার শাস্তি হওয়া দরকার যে হচ্ছিল সেন্সর করছি না। তাহলে আমরা এবার একটু আসি, সেটা হচ্ছে এবার আমরা এসেটার স্ট্রাকচারে যাব, যে স্ট্রাকচারটা কেমন হতে পারে। আচ্ছা, স্ট্রাকচারটা হতে পারে যেরকম, তার আগে আমরা একটু দেখে আসি আমাদের নেক্সট পয়েন্টটা কি। স্ট্রাকচার, এসেটাকে আমরা স্ট্রাকচার করব। তো চলেন আমরা এসেটাকে স্ট্রাকচারে নিয়ে যাই। স্ট্রাকচার দিয়েছে, স্ট্রাকচারটা কেমন হবে? স্ট্রাকচার ইন্ট্রোডাকশন জানতে হবে। ইন্ট্রোডাকশন কেমন হয়, ইন্ট্রোডাকশনটা দেখতে কেমন হয়, এটা কিন্তু আপনাকে জানতে হবে। যেমন আমরা যদি একটা ইন্ট্রোডাকশন পড়ি, তাহলে কিন্তু আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যেতে পারে। যেমন এই একটা ইন্ট্রোডাকশন ধরেন, এখানে কি বলছে? ইট ইজ কমন টু, সরি, দিস ওয়ান। দেখেন, আমাদের ইন্ট্রোডাকশনটা হওয়া উচিত এরকম: একটা প্রেজেন্ট সিচুয়েশন ইন্ট্রোডিউস দ্য টপিক। ওনারা কি বলছেন? ইট ইজ কমন টু সি দ্যাট দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ফরেন ল্যাঙ্গুয়েজ ইজ ইনক্রিজিং ডে বাই ডে। এটা একটা কি দিল? এটা হচ্ছে একটা প্রেজেন্ট সিচুয়েশন দাঁড় করালো। দাস সাম ফিল দ্যাট এটা করা উচিত। হাউএভার ইট ইজ আর্গুড বাই আদার্স যে এটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে আমাদের উপর। ওকে, এইটা দুটো সাইড আমি বলে দিলাম। এরপরে আমি একটা একটা স্কুপ সেন্টেন্স লিখতে পারি, যেটাকে আমরা প্ল্যান বলি। ওকে,
তো প্ল্যান আমরা লিখলেও লিখতে পারি, আবার নাও লিখতে পারি। ইটস আপ টু ইউ, এটা আপনাদের। তাহলে আমরা যদি এরকম একটা ফর্মে স্ট্রাকচার দেখি, দেখেন স্ট্রাকচারটা এরকম হইতে পারে, এরকম একটা ইন্ট্রোডাকশনের স্ট্রাকচার হইতে পারে। এখন আমরা এটা কপি করে আনি, চলে আমাদের টপিকটাকে এই স্ট্রাকচারে যদি আমরা ফেলতে চাই, এর মাঝখান দিয়ে কিন্তু আমি কিছু স্কিল আপনাদেরকে শিখাই দেবো, স্কিল। যেমন দিস ওয়ান ইজ ইউর টপিক। তাহলে এইখানে আমরা যদি বলি যে হচ্ছিল ফিল্ম এবং মিডিয়ার বিষয়টা, মূল টপিকটা কি, এখানে মূল টপিকটা হচ্ছে ফিল্ম অ্যান্ড মিডিয়া নিয়ে নিলাম। তাহলে ইট ইজ কমন টু সি দ্যাট, তাহলে আমরা একটু ফিল্ম অ্যান্ড মিডিয়ার কথাটাই বলি। দ্য ইম্পর্টেন্স অফ ফিল্ম অ্যান্ড মিডিয়া ইন আওয়ার সোসাইটি ইজ ইনক্রিজিং ডে বাই ডে। ফাইন। তাই কিছু মানুষ ফিল করে যে, দেখেন এই যে একটা পয়েন্ট আছে, এটাকে আমরা এবার একটু কি করে লিখবো, চেঞ্জ করে লিখবো। তো আমরা জানি আমাদের অনেক ভোকাবুলারি দরকার, অনেক কিছু দরকার। ভোকাবুলারি কি কি দরকার সেগুলো আমরা শিখবো আজকের ক্লাসে। কিন্তু আমরা যদি এখানে আসি, শুড বি, যদি কখনো শুড থাকে, তাহলে যেটা করবেন আমি আপনাকে দেখাই। শুড এর পরে আহ এই যে ভার্ব আছে না, সেন্স সর্ট, এটাকে একটা কাজ করেন, এটাকে সাবজেক্ট বানায় ফেলেন। তাহলে আপনি যেটা করতে পারেন, সেন্সরিং, স্ট্রিক্টলি, স্ট্রিক্টলি censoring film and media strictly is necessary. ব্যাস। এটা যে কোনো ক্ষেত্রে আপনি করতে পারবেন, যখনই আপনার হচ্ছে শুড দিয়ে কিছু থাকবে। অ্যানিমাল শুড বি ইউজড ফর দ্য বেনিফিট অফ হিউম্যান বিং। কি করবেন, ইউজিং অ্যানিমাল ইজ নেসেসারি ফর দ্য বেনিফিট অফ হিউম্যান বিং। সবসময় এই শুড থাকলে আপনি একটা চান্স পেয়ে যাবেন, এই চান্সটাকে কাজে লাগাবেন। আর বেশিরভাগ সেন্টেন্সে কিন্তু শুড দিয়ে থাকে, শিখে রাখেন। তো এটা এখানে লিখে দিলাম। ও আমার তো ইজ নেসেসারি লেখাই ছিল চিঠির মধ্যে, কারণ আমি জানতাম শুড দিয়ে থাকবে, সব ক্ষেত্রে শুড দিয়ে থাকে মোটামুটি ওপিনিয়ন গুলো। হাউএভার ইট ইজ আর্গুড বাই আদার্স দ্যাট, এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে। এটা যদি আপনি লেখেন না, তাহলে যেটা হবে আপনি মুখস্থ লেখছেন, কিন্তু রিয়েল কথাটা কি, চলো রিয়েল কথা হচ্ছে এটা। সেন্সরশিপ রেস্ট্রিক্ট ফ্রিডম অফ এক্সপ্রেস, তাহলে এটা দিস ইজ ব্যাড। তাহলে এটাকে আপনি এভাবে লেখেন, ইট কুড হ্যাভ এ নেগেটিভ ইম্প্যাক্ট অন, দেমের জায়গায় কিন্তু লিখে দেন ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ এক্সপ্রেশন, দ্যাটস ইট। আপনার ইন্ট্রোডাকশন দাঁড়ায় গেছে। আর এর পরে যদি আপনি আর একটা প্ল্যান লিখতে চান, তাহলে যেভাবে লিখতে পারেন, দিস এসে উইল ডিসকাস, আমরা কিন্তু দুই সাইডে লিখবো, ওয়াই ইট ইজ নেসেসারি টু ইম্পোজ রেস্ট্রিকশন অন মিডিয়া and why it is bad for us. It is বলতে why restricting is bad for us, ব্যাস। এটা তো প্ল্যান দেখলে। তাহলে ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে আমরা যেটা করলাম, দেখেন এটা হচ্ছে হলো একটা প্রেজেন্ট সিচুয়েশন, লিখে দিলেন, ফাইন। তারপরে আমরা যেটা লিখলাম একটা সাইড এখানে লিখে ফেললাম,
দেন আরেকটা সাইড, হাউএভার মাঝখানে বসাই দিছি। দেন আপনার নিজস্ব ওপিনিয়ন, আপনার প্ল্যানটা। ব্যাস, এটা আপনার জব, দিস ইজ ইয়োর জব। তাহলে আমরা এইভাবে আমাদের ইন্ট্রোডাকশনটাকে স্ট্রাকচার করলাম। এটাকে বেটার ল্যাঙ্গুয়েজে লেখা যায়। বেটার ল্যাঙ্গুয়েজে আমরা কখন আপনি লিখতে পারবেন বলেন? যখন আপনি আসলে কিছু ভোকাবুলারি শিখবেন, তখন আপনি এটাকে বেটার ল্যাঙ্গুয়েজে আপনি লিখতে পারবেন। চলেন তো কিছু ভোকাবুলারি আমরা শিখে আসি এই এসেটার জন্য। তাহলে আমাদের যেটা হবে, এই এসেটা সম্পর্কে আরো বেশি জানতে পারবো। চলেন, লেটস গো। দ্য ফার্স্ট ভোকাবুলারি আপনাদের যেটা জানা উচিত সেটা হলো সেন্সরশিপ। সেন্সরশিপ, আচ্ছা। সেন্সরশিপ মানে কি? একটা সাপ্রেশন আর রেস্ট্রিকশন। তাহলে আমরা এটা একটা সেন্টেন্স যদি মেক করি, তাহলে এরকম হতে পারে: censorship on media is a bad thing. ব্যাস। রেগুলেশন, আমার মনে হয় রেগুলেশন মানে আপনারা জানেন রুলস। ফ্রিডম অফ স্পিচ, দ্য রাইট টু এক্সপ্রেস ওপিনিয়ন উইদাউট রেস্ট্রিকশন। তাহলে আমরা এটা বলতে পারি: ফ্রিডম অফ স্পিচ ইজ restricted by imposing rules. Propaganda, media sometimes broadcast some propaganda. Media broadcast propaganda to influence people. ব্যাস। তারপরে নেক্সট আমরা বলতে পারি, এটা হচ্ছে মিস ইনফরমেশন বা ফলস অর মিসলিডিং ইনফরমেশন। তাহলে এটাকে আমরা বলি কি? মিস ইনফরমেশনটা আপনারা জানেন। এক্সপ্লিসিট ইনফরমেশন, এটা কোনগুলোকে বলি? ম্যাটেরিয়াল যেখানে ভায়োলেন্স টায়োলেন্স সেক্সুয়াল থিম থাকে, সেটা হলো বলি আমরা এক্সপ্লিসিট কন্টেন্ট। তাহলে আমরা যেটা বলতে পারি, চিলড্রেনদের ব্যাপারে এটা বলতে পারি: চিলড্রেন শুড বি prohibited to watch explicit content. explicit content, এই যে একটা ভোকাবুলারি আপনি পেয়ে গেছেন, এক্সপ্লিসিট। এই ভোকাবুলারি ছাড়া আপনারা কি বলতেন জানেন? সেক্সুয়াল কন্টেন্ট, এই কন্টেন্ট, সেই কন্টেন্ট, একাডেমিক ল্যাঙ্গুয়েজ। এর চাইতে এক্সপ্লিসিট ল্যাঙ্গুয়েজ কত ভালো না? সেলফ সেন্সরশিপ, সেলফ সেন্সরশিপ কোনটা? মিডিয়াই অনেক সময় সেলফ সেন্সরশিপ করে। যেমন আমি আপনাদেরকে বলি, অনেকদিন আগে প্রথম আলো, আলপিনের, আলপিন নামে ওদের একটা সোমবারের একটা ইয়া ছিল, আপনার ছোট একটা পত্রিকা ছিল, খুব হাস্যরস। পড়তে যে খুব খারাপ লাগতো তা না, ভালোই লাগতো। তো ওইখানে অনেক একটা কিছু বিষয় ছিল যেটা অনেক সময় বিতর্ক তৈরি করেছিল। তো ওইটাকে পরে ওরা বাদ দিয়ে দিছে। তো ওই যে নিজেরাই একটা সেলফ সেন্সরশিপ করলো। সার্ভিলেন্স, আচ্ছা, সার্ভিলেন্স মানে আমরা জানি যে মনিটর করা অ্যাক্টিভিটিস। হ্যাঁ, এটা তো সাধারণত ইয়াদের করা, গভর্নমেন্ট তো সার্ভিলেন্ট করেই। মিডিয়া বায়াস, এটা তো ভাই খুব ইম্পর্টেন্ট। মিডিয়া দারুণ ভাবে বায়াস করে আমাদেরকে। আচ্ছা, ব্ল্যাক লিস্টিং, এটা মানে অর্থ আমরা জানি। তো এগুলো হচ্ছে মোটামুটি ভোকাবুলারি যেগুলো আমাদেরকে হেল্প করতে পারে এই এসেটা লিখতে। হ্যাঁ, আবার কিছু ভোকাবুলারি আছে, যেমন হচ্ছে হলো নেক্সট স্লাইডে যদি আমরা যাই, এখানে কিছু ফ্রেজাল ভার্ব আছে, এগুলো আমাদের স্কোর বাড়াবে। যেমন হচ্ছে ক্র্যাক ডাউন অন, ক্র্যাক ডাউন। ক্র্যাক ডাউন কেমন? কোন একটা সিভিয়ার মেজার্স নেওয়া। যেমন এখানে একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে, দেখেন:
দ্য গভর্নমেন্ট ইজ ক্র্যাকিং ডাউন অন ফেক নিউজ। মানে গভর্নমেন্ট এই ফেক নিউজের ব্যাপারে কি নিয়েছে, ব্যবস্থা নিয়েছে। দ্য গভর্নমেন্ট ইজ ক্র্যাকিং ডাউন অন ফেক নিউজ। ফিল্টার আউট, ফিল্টার মানে ব্লক করা। হুম। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফিল্টার আউট হার্মফুল পোস্ট, এটা আমাদের এটা তো করেই, সোশ্যাল মিডিয়া ফেসবুক তো করেই। ব্লক আউট, ব্লক আউট মানে হচ্ছে কোনো প্রিভেন্ট করা আর কি, কোনো সার্টেন ওয়েবসাইটকে প্রিভেন্ট করা, যেমন হচ্ছে দ্য ফায়ার ওয়াল ব্লক আউট দ্য ফরেন মিডিয়া সোর্সেস। এই যে ফায়ার ওয়াল মানে এটা করেছে, আমি একটু আগে দেখলাম চ্যানেল ফায়ার ওয়াল, এটা কি করা, ব্লক আউট করা। শাটডাউন মানে হচ্ছে একদম বন্ধ করে দেওয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ওয়েবসাইট শাটডাউন মানে স্টপ করে দেওয়া, আমাদের দেশে করে দিছিল, লাস্ট গভর্নমেন্ট করেছে অনেক। টু রিমুভ অনলাইন টেক ডাউন, দ্য প্ল্যাটফর্ম টুক ডাউন দ্য কন্ট্রোভার্সিয়াল ভিডিও। টেক ডাউন মানে সরাই নেওয়া। ক্ল্যাম্প ডাউন অন মানে স্ট্রিক্ট রেগুলেশন দিয়ে দেওয়া, এটাকে বলা হয় ক্ল্যাম্প ডাউন অন। দ্য গভর্নমেন্ট ইজ ক্ল্যাম্পিং ডাউন। স্পিক আউট এগেনস্ট, এটা খুবই পাবলিকলি কোনো বিষয়ে অপোজ করা, যে জার্নালিস্টরা বলতেছে যে কোনোভাবে এটা ইয়ে করার জন্য। সাম পিপল স্পিক আউট এগেনস্ট মিডিয়া রেস্ট্রিকশন। এই কথা ভোকাবুলারিটা জানলে আমাদের কিন্তু ওই কথাটা বললে ওই খুব ভালো হতো। যেমন এই কথাটা আমরা ইউজ করতে পারি কি, কাট অফ, এটা আমি এটা ইউজ করবোই, এটা আমি কপিরাইট করে ফেললাম, কপি করে ফেললাম। দেখেন কিভাবে ভোকাবুলারি আপনার এসেটাকে অন্য একটা লেভেলে পৌঁছায় দেয়। কাভার আপ না হাইট আপ, হাইড করা। কাট অফ মানে হচ্ছে বাদ দিয়ে দেওয়া। given into to yield or pressure or demand, the news agency gave into government censorship। তার মানে তারা হচ্ছে গভর্নমেন্টের কাছে ওই যে টু ইল্ড টু প্রেশার, তার মানে দ্য নিউজ এজেন্সি গেভ ইনটু গভর্নমেন্ট সেন্সরশিপটাকে তারা কি করতেছে, একদম গভর্নমেন্ট সেন্সরশিপটা প্রেশারাইজ করতেছে আর কি। তো এইটাকে আমরা কপি করে যদি আমাদের ওইখানে ধরেন হচ্ছে আমরা লেখার সময় কিছু ইউজ করতে পারি, কিছু বেশি তো ইউজ করার পক্ষে, একদিনে বেশি ইউজ করা তো পসিবল না, তাই না? তাহলে এই কিন্তু যেমন এখানে আমরা সেন্সটা বললাম না, এই যেটা জার্নালিস্ট স্পোক আউট এগেনস্ট মিডিয়া, তাহলে আমরা বলি এই যেটা ইট কুড হ্যাভ এ নেগেটিভ ইম্প্যাক্ট। আচ্ছা, এটা না বলে আমরা বলি ইট ইজ আর্গুড বাই আদার্স দ্যাট, অথবা বলতে পারি সাম পিপল আর, জার্নালিস্টরা লিখলে আমরা লিখলাম সাম ক্রিটিক্স, সাম ক্রিটিক স্পিক আউট এগেনস্ট মিডিয়া রেস্ট্রিকশন, তারা কিন্তু আবার এটা এগেনস্টে কথা বলেছে। এটা এই জায়গায় লিখে ফেলেন। Some critics speak out against media restriction because of restricting freedom of his opinion. That's freedom of speech. দেখেন ভোকাবুলারি, ব্যাস আপনার স্কোর বেড়ে গেল স্যার। এটা তো আমাদের দরকার, যে এই ধরনের কিছু ফ্রেজাল ভার্ব যদি আমরা ইউজ করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমাদের আসলে আর চিন্তা নাই। হুম। প্ল্যান যদি আপনি না লেখেন তাহলে কোনো ইফেক্ট পড়বে না, কোনো ইফেক্ট পড়বে না। সো দিস ইজ ইয়োর ইন্ট্রোডাকশন লুকস লাইক। তাহলে ইন্ট্রোডাকশনটা ঠিক এরকম দাঁড়ালো। খুব বেশি ভালো ভালো ওয়ার্ড আমরা ইউজ করার দরকার নেই, আমি খুব সুন্দর করে লিখে দিব, তারপর ওইটা তো আপনি লিখতে পারবেন না, যেটা আমাদের আয়ত্তের মধ্যে সেটা লিখবো। তাহলে এবার আমাদের প্রশ্নের উত্তর দিতে হবে। আমরা প্ল্যানিং এ ফিরে যাই, প্ল্যানিংটা আমাদের কেমন ছিল। প্ল্যানিংটা স্যার যে এরকম, আমরা যে প্ল্যানটা করেছিলাম এরকম ছিল সম্ভবত। হ্যাঁ, প্রথম প্যারাগ্রাফের মধ্যে আমরা এটা লিখবো, শুড ফিল্ম অ্যান্ড মিডিয়া বি রেস্ট্রিক্টেড টু প্রোটেক্ট সোসাইটি।
মানে ফিল্ম এবং মিডিয়াকে রেস্ট্রিক্ট করা কি উচিত? কিছু মানুষ বলে উচিত, কেন উচিত তার পক্ষে আমরা একটু বলবো যে কিছু মানুষ কিভাবে এই কথাটাকে বলে। তো আমাদের বিফোর রাইটিং মনে রাখবেন অলওয়েজ প্ল্যান আগে, তারপরে অন্য কিছু। তো প্ল্যানটা কেমন? ধরেন আপনার একটা টপিক সেন্টেন্স থাকবে, এটা আপনি কিন্তু ইচ্ছা করলে আগে থেকে সাজায় রাখতে পারেন, কাজে এটা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না, আমিও সাজাই দিব। তারপর আপনার একটা মেইন আইডিয়া থাকবে, মেইন আইডিয়াটা কি, কেন তাদের আসলে প্রোটেক্ট করা উচিত। তারপর মেইন আইডিয়াকে আমরা এক্সপ্লেইন করব, তারপর মেইন আইডিয়াকে আমরা সাপোর্ট দিয়ে দেবো। ঠিক আছে? তারপর আপনার যদি মেইন আইডিয়া দুইটা থাকে, আমি এটা সাজেস্ট করবো না দুইটার জন্য, আমি একটা দিয়ে লিখবো, সাপোর্ট দিলাম, সাপোর্ট দেওয়ার পর আমি একটা সামারি লিখে ফেলবো, ব্যাস। তাহলে আমি আগে থেকে যদি প্ল্যান করে রাখি, তাহলে আমাদের স্ট্রাকচারের মধ্যে আমরা খুব সহজে এটাকে ইউজ করে ফেলতে পারবো। একটা আইডিয়া দিয়েই লিখে ফেলা যায়। মেইন আইডিয়াটা কি দেখেন, কেন আমাদের, ওয়াই শুড ফিল্ম অ্যান্ড মিডিয়া বি রেস্ট্রিক্টেড টু প্রোটেক্ট সোসাইটি, এটা অন্য মানুষরা বলছে, কেন আমাদের প্রোটেক্ট করা উচিত। হ্যাঁ, ওই যে আমরা দেখলাম না, যে হচ্ছে হলো প্রোটেক্ট করলে আমাদের রিজন গুলো কি কি ছিল, কেন আমাদের প্রোটেক্ট করা উচিত। আপনারা একটু বলবেন যে আহ, কোন পয়েন্টটা সবচেয়ে স্ট্রং হচ্ছে আমাদের জন্য। এই যে ভালনারেবল গ্রুপকে প্রোটেক্ট করবে, তারপরে প্রিভেন্ট দ্য স্প্রেড অফ হার্মফুল আইডিওলজিস, মেইনটেইন সোশ্যাল হারমোনি আর মোরাল ভ্যালুস, রিডিউস ভায়োলেন্স অর এক্সপ্লিসিট কন্টেন্ট এক্সপোজার। এই চারটার মধ্যে আপনারা কত নম্বর পয়েন্ট আগে সবার আগে লিখতে চান? এটাই আপনাদের কাছে আমার জানতে চাই। অর্থাৎ যেটা ভোট দিবেন ওইটা দিয়েই আমরা লিখবো। ভোট দেন 1 2 3 4 এই নাম্বারিং এ একটা আইডিয়া নেবেন। ভোটে যারা জয়যুক্ত হবেন সেটাই লেখা হবে। বিশাল একটা গ্রুপ, হ্যাঁ, তারা ভোট দিচ্ছেন এবং আমার কাছে যেটা মনে হচ্ছে 2 3 4 এই তিনটাই মানে তিনটাতেই ভোট বেশি আসছে। তার মধ্যে সবচাইতে বেশি ভোট আসছে হচ্ছে হলো 3 নম্বরে। যেমন এটা হচ্ছিল মেইনটেইন সোশ্যাল হারমোনি আর মোরাল ভ্যালুস, এই কারণে আমাদের একটা সেন্সর করা দরকার আছে। তো চলেন এটাই আমরা লিখবো আর কি। তাহলে আমাদের টপিক সেন্টেন্স আমার দরকার নাই, মুখস্থ হবে টপিক সেন্টেন্স। এখানে আমরা লিখলাম মেইনটেইন সোশ্যাল হারমোনি অ্যান্ড মেইনটেইন সোশ্যাল হারমোনি অ্যান্ড মোরাল ভ্যালুস। ওকে, এখন আমরা কি এক্সপ্লেন করবো, এটাকে প্রস্তুত করি। আচ্ছা, কিভাবে এটা মেইনটেইন করবে, হোয়াই বা হাউ। হাউ দিয়ে উত্তরটা আসে, হাউ, কিভাবে এটা মোরাল ভ্যালুটাকে আমরা হচ্ছে মেইনটেইন করতে পারি। কেন, কেন এটা ইম্পর্টেন্ট যে সেন্সর করলে কিভাবে
দুঃখের কথা কি বলবো, হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে গেছে। এ, মানে এই যে বায়াসনেস, কি বলবো, নিজেরাই বায়াজের শিকার হয়ে গেলাম আজকে। সেটা হচ্ছে এতদিন আম, কিন্তু কোনোদিন ইলেকট্রিসিটি যায়নি। আজকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস শুরু করছি, তো ইলেকট্রিসিটি গান। যাই হোক, একটু পরে বাসায় ফরচুনেটলি জেনারেটর চলে আসবে। তো তাহলে আমরা একটু 1 মিনিট ওয়েট করি, হ্যাঁ, জেনারেটর আসতে যতটুকু সময় লাগে। অন্য রুম গুলোতে লাইট জ্বলছে, আমার রুমটাকেই নাই। ওকে, এনিওয়ে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ টু থ্যাংক ইউ ফর ওয়েটিং। এনিওয়ে, মেইনটেইন করে সোশ্যাল হারমোনি কিংবা হচ্ছে মোরাল ভ্যালুস। আমাকে কেউ হেল্প করবেন যে কিভাবে আমরা যদি সেন্সর করি, তাহলে কিভাবে সোশ্যাল হারমোনি এবং মোরাল ভ্যালুটা অথবা মানে আমাদের কি হবে, মানে এটা মেইনটেইন করা পসিবল হবে। আমাকে যদি এক্সপ্লেন কেউ করেন। আমি সবাইকে আনমিউট করে দিয়েছি, বলতে পারেন কেউ? এনিওয়ান, কিভাবে সেন্সরশিপ করলে আমাদের সোশ্যাল হারমোনি বা মোরাল ভ্যালুটা মেনটেন আমরা করতে পারবো? এটা কিভাবে করতে পারবো জানেন? যেমন তখন অ্যান্টি সোশ্যাল বা অ্যান্টি কোনো কিছু কিন্তু তাহলে এখানে কি হবে না, শো আপ হবে না। তাহলে আমাদের অ্যান্টি এনিথিং, এটা কিন্তু কি হবে না, ব্রডকাস্ট হওয়ার সুযোগ নাই, স্প্রেড হওয়ার সুযোগ নাই, স্প্রেড আউট হওয়ার সুযোগ থাকবে না। লেস অপরচুনিটি টু স্প্রেড আউট the activities against society। তাহলে লিমিটেশন চলে আসবে একটা আর কি। নেক্সট আসেন, তারপরে আমরা কি করতে পারি দেখেন, সাপোর্ট কি হতে পারে। একটা এক্সাম্পল দেন। যেমন হচ্ছে ধরেন আমাদের দেশের অ্যাসপেক্টে যদি বলি, যদি এটা উল্টা ভাবেও দেওয়া যায়, যদি মিডিয়াতে যদি রেস্ট্রিকশন না থাকতো, যদি এটা ওপেন সোসাইটিতে হতো, তাহলে কিন্তু আমাদের দেশটা কি একটা মুসলিম প্রধান দেশ না। তাহলে অনেক ধরনের কিন্তু অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস কিংবা ধরেন হচ্ছে হলো ওই মোরাল ভ্যালুটা কি নষ্ট হতো মানুষের, তাই না? সেই ফর এক্সাম্পল একটা ভালো কাজ কিন্তু আছে কিছু, যেমন হচ্ছে হলো আমাদের দেশে কিন্তু এই যে রেস্ট্রিকশন না থাকলে মানুষজন কিন্তু ওই যে ধরেন হচ্ছে এক্সপ্লিসিট কন্টেন্ট দেখতো। এক্সপ্লিসিট কন্টেন্ট গুলো কি হতো, স্প্রেড আউট হতো। এবং আম, এর ফলে কি হতো দেখেন, এর ফলে দেখা গেল যে এটা চিলড্রেনদেরকে খারাপভাবে এফেক্ট করতো, তাদের মোরাল ডিকে হতো, এবং এতে সোশ্যাল হারমোনি নষ্ট হতো। হ্যাঁ, তাহলে এটা কিন্তু আসলে দ্যাট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। আবার আমাদের দেশে রেসপেক্ট আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে ধরেন সবকিছু যদি প্রচার করার অ্যাবিলিটি থাকতো, যদি, তাহলে যেটা হয়তো কি, ধরেন হিন্দু এবং মুসলমান যে বিষয়টা হয়, সে বিষয়টা কিন্তু ছড়াই পড়তো সোসাইটিতে। তখন কিন্তু একটা সোসাইটির মধ্যে ক্ল্যাশ লেগে যেত বিভিন্ন বর্ণ করতে। এটা কিন্তু আমরা বলতে পারি যে কিছু এক্সপ্লিসিট কনস্ট্যান্ট আছে, এগুলো যদি স্প্রেড আউট করা যায়, তাহলে সোসাইটি কিন্তু দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে। বিভিন্ন রিলিজিয়নের মধ্যে ক্ল্যাশ লেগে যাবে, এবং এতে সোশ্যাল পিসফুল সোসাইটি নষ্ট হবে। এটাই হইতেছে আমাদের আইডিয়া। তাহলে আমরা এটাকে কিভাবে লিখবো দেখেন, আমরা যদি একটা আইডিয়া দিচ্ছি, কাজে আমাদের এত বেশি কিছু দরকার নাই। দিস ওয়ান ইজ যথেষ্ট, এটাই আমাদের যথেষ্ট। কোনটা? দিস ওয়ান। যেমন আমরা তাহলে এই টপিকটা আমাদের এরকম হইতে পারে: অন দ্য ওয়ান হ্যান্ড, এ গ্রোয়িং নাম্বার অফ পিপল বিলিভ দ্যাট, বিশ্বাস করে, সামথিং ইজ ভেরি ক্রুশাল। সামথিং কি?
The restriction of media is very crucial for many reasons. এটা আমাদের টপিক সেন্টেন্স। ক্রুশিয়াল ফর many, they say that, তারা কি বলে যে this helps to, এই যে এটা, maintain moral values। তাহলে আমরা একটা মেইন আইডিয়া পেয়ে গেলাম। হুম, এবার আমরা এটাকে এক্সপ্লেইন করি। দ্যাট ইজ টু সে দ্যাট যদি মিডিয়া, ইফ মিডিয়া, দেখেন আমরা ভোকাবুলারি শিখছিলাম, আপনার মনে আছে কিনা? ভোকাবুলারি হচ্ছে হলো কি করা, রেস্ট্রিক্ট করা। রেস্ট্রিক্ট করার ভোকাবুলারি কি? যদি মিডিয়া ক্র্যাক ডাউন অন, ইফ মিডিয়া ক্র্যাক ডাউন অন some content or unacceptable content যদি তারা করে, তাহলে কি হতে পারে? তাহলে এটা দেয়ার is a less possibility to spread out negative negative there is a less possibility to spread negative misinformation or misleading information in the society which might influence the people in a, কিভাবে ইনফ্লুয়েন্স করতে পারে নেগেটিভলি, অ্যাডভার্সলি। ব্যাস, আপনার কিন্তু এটাকে কি করা শেষ, এক্সপ্লেইন করা শেষ। এবার আপনি একটা এক্সাম্পল দেন, এই যে আমাদের দেশের এক্সাম্পল। ওকে, টেক সাম religious content as an example. If ধরেন মিডিয়া যদি, মিডিয়া যেমন সে ফর এক্সাম্পল মিডিয়া যদি ব্রডকাস্ট করে, সেটা হচ্ছে হলো বিভিন্ন ধরনের ধরেন খুবই রিলিজিয়াস কন্টেন্ট, যেগুলো মানুষকে খুবই ব্যাডলি এফেক্ট করে, তাহলে কিন্তু যেটা হবে সেটা হচ্ছে সোসাইটির মধ্যে কিন্তু দাঙ্গা রায়ট ছড়ায় পড়বে, তাই না? তবে ইন্ডিয়াতে এটা হয়েছে। টেক ইন্ডিয়া অ্যাজ অ্যান এক্সাম্পল, পাশের দেশকে মাইরা দিই চলো। হোপফুলি ইন্ডিয়ার কেউ দেখতেছেন না। ইন্ডিয়া অ্যাজ অ্যান এক্সাম্পল। ওকে, few years back, in recent years, some people became violent against against a certain community
ডিউ টু মিসইনফরমেশন না দিয়ে ডিউ টু দ্য প্রোপাগান্ডা, ডিউ টু দ্য প্রোপাগান্ডা, ওই যে আমরা শিখলাম না আজকে, প্রোপাগান্ডা, প্রোপাগান্ডা spread it out by newspaper, media, and film, which hamper the sense of community, sense of community, leading to riots in many areas, many areas. বাস, এই যে আপনার এক্সাম্পল ডান। এবার এটাকে আমরা এবার সামারাইজ করবো। সো ইট ইজ ইম্পর্টেন্ট টু রেস্ট্রিক্ট করা। চলেন, আমরা তো রেস্ট্রিক্ট করার কিছু ভোকাবুলারি আজকে শিখছিলাম, তাহলে এগুলো আমাদের একটু শেখা দরকার, যার একটু দেখে আসা দরকার ভোকাবুলারি গুলো কি কি হইতে পারে। হ্যাঁ, রেস্ট্রিক্ট করা, রেস্ট্রিক্ট করাকে আমরা বলতে পারি এখানে ফিল্টার আউট, ফিল্টার আউট, টু ফিল্টার আউট সাম কন্টেন্ট, টু প্রোটেক্ট আওয়ার সোসাইটি। ব্যাস, এটা আপনার হচ্ছে হলো ফার্স্ট বডি প্যারাগ্রাফ। তাহলে ফার্স্ট বডি প্যারাগ্রাফ আমরা কি লিখলাম দেখেন, এইটাকে আমরা বলবো, এটা হইতেছে আমাদের আম, আপনাদের হচ্ছে হলো টপিক সেন্টেন্স। নেক্সট ওয়ান, দিস ইজ হচ্ছে আপনাদের মেইন আইডিয়া, মেইন আইডিয়া। দিস ওয়ান ইজ ইয়োর এক্সপ্লেনেশন, explanation. This one is your example. And the last one is your conclusion, মানে সামারি। এই সেন্টেন্সটা, এই প্যারাগ্রাফের একটা সামারি। হ্যাঁ, the last one, the summary. That's it guys, এটা তো আসলে বিষয়। তাহলে এটাই হচ্ছে আপনার ফার্স্ট বডি প্যারাগ্রাফ। হুম, ফার্স্ট বডি প্যারাগ্রাফ যেভাবে প্ল্যান করেছিলাম ঠিক সেভাবে লিখে বের করে আনলাম। কোনো প্রিপারেশন নাই কিন্তু ক্লাস নেওয়ার, তাও কথা দিয়েছি তাই নিলাম। সো দিস ইজ দ্য বেসিক থিং, এটা হচ্ছে বেসিক থিং অ্যাবাউট ইয়োর আইএলটিএস রাইটিং। তাহলে আমরা সেকেন্ড বডি প্যারাটাও লিখবো, সেকেন্ড বডি প্যারাটাও লিখবো, এবং সেকেন্ড বডি প্যারা লেখার জন্য তো ওকে। হ্যালো, আবারও ব্রেকের পরে সবাইকে স্বাগতম। চলেন আমরা ব্রেকের পরে এবার আবার শুরু করি। এবার আমাদের টার্গেট হচ্ছে সেকেন্ড দেখেন, আমাদের স্ট্রাকচার দিয়ে সেটা করি। যেখানে আমরা স্ট্রাকচার করে এসেছিলাম আগের পেজে, এরকম ছিল বিষয়টা, যে ইন্ট্রোডাকশন, তারপর আমরা এটা বলবো, এটা আমাদের বলা শেষ। ডু সেন্সরশিপ রেস্ট্রিক্ট ফ্রিডম এক্সপ্রেশন, এটা কি আমাদের রেস্ট্রিক্ট করে? এই প্রশ্নের উত্তরটা আমাদের দেওয়া লাগবে। আমরা এখানে অনেক সময় অনেক মিস্টেক করে ফেলি। কি মিস্টেক? আমরা না প্রায় যে কাজটা করে ফেলি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমরা এই বিষয়টা ভুলে যাই। কি করতে ভুলে যাই? এই বিষয়টা আমরা ভুলে যাই
যা আমাকে পরের প্যারা যখন লিখতে যাবে তখন নেগেটিভ সাইড লিখে চলে আসে। কিন্তু মনে রাখবেন আপনাকে এই প্রশ্নের উত্তরটা দিতে হবে। ডাজ সেন্সরশিপ রেস্ট্রিক্ট ফ্রিডম অফ এক্সপ্রেশন? হ্যাঁ, করে। কিছু ক্ষেত্রে তো অবশ্যই করে। কারণ এটা কিভাবে করে, কেন করে, একই স্ট্রাকচার আমরা এটা ব্যবহার করা হয়। স্ট্রাকচারটা এরকম: টপিক, সেন্টেন্স, মেইন আইডিয়া, একদম সেম। ঠিক এরকম করে কিনা, চলো টপিক সেন্টেন্স আমাদের জানা লাগবে না, টপিক সেন্টেন্স আমরা স্ট্রাকচার ফলো করে লিখতে পারবো। আচ্ছা, চলি আমরা, সেটা হচ্ছে হলো করে। কারণ হচ্ছে কেন করে, কেন করে তার পিছনে, বা কিভাবে করে। কেন করে কারণ হচ্ছে অনেক মানুষ তো আসলে তাদের এক্সপ্রেশন কি করতে পারে না। মানে তাদের যে আহ, তাদের ক্রিয়েটিভিটি নষ্টের রেজাল্ট, যেভাবে ক্রিয়েটিভিটি কি হয়, রেস্ট্রিক্ট হয়, ক্রিয়েটিভিটি নষ্টের রেজাল্ট, ক্রিয়েটিভিটি হ্যাম্পার হয়। তো মেইন আইডিয়া কি হতে পারে দেখেন, হ্যাঁ, কিন্তু সামটাইমস তো অনেক মানুষ অনেক কথা বলতে চায়, এবং এটা তো অবশ্যই এটা রাইট না, এটা এগেনস্ট হিউম্যান, এগেনস্ট হচ্ছে স্পিচ, ফ্রিডম অফ লাইফ, এটাকে হ্যাম্পার করে। হিউম্যান রাইট, কারণ মানুষের অধিকার আছে যে হলো কথা বলা, আর এটা তো অবশ্যই রেস্ট্রিক্ট করে। কারণ হচ্ছে হলো মানুষ তাদের মনের ভাবটা ফ্রিলি টিকতে পারে না, ফ্রিলি তাদের এক্সপ্রেস করতে পারে না তাদের ওপিনিয়ন কোন একটা ম্যাটারে। এটা একটা দিস ইজ, এবং এটা দিস ইজ সার্টেনলি ব্যাড, বিকজ এটা হিউম্যান রাইট, এগেনস্ট দ্য হিউম্যান রাইট। এটি ওদের ক্রিয়েটিভিটি নষ্ট হয়, এটা ওদের ফ্রিডম নষ্ট হয়। এবং এটা এজ এ হিউম্যান আমরা এটাকে অ্যাকসেপ্ট করতে পারি না। তাহলে আমরা এবার স্ট্রাকচারে ফিরে যাই, প্রথমে টপিক। On the other hand, others say that there are many reasons why it is কি বলা হচ্ছে problematic, যদি ইটের পরিবর্তে ডাইরেক্টলি বলে দেন why restrict করা, restricting media is problematic। কেন restricting media একটা problematic? ফার্স্টলি কারণটা কি, অথবা আমি বলতে পারি they say it because, কারণ আহ, এই রুলস এর কারণে many people cannot express their views, তারপরে ভিউজ দিতে পারে না, তারপর তাদের হলো ওপিনিয়ন শেয়ার করতে পারে না। এটা বাধা মিডিয়ার উপরে। হম, মানে পিপল না দিয়ে আপনি বলতে পারেন মানে মিডিয়া, মানে পিপলও বলা যায়। ঠিক আছে, কারণটা কি? হ্যাঁ, কারণ they get afraid of prosecuting, prosecuting, তোমরা ভয় পায়। ওকে, এর ফলে কি হচ্ছে দেখেন, অ্যাজ এ রেজাল্ট এর ফলে ক্রিয়েটিভিটি হ্যাম্পার হচ্ছে। তারা নিজেদের ফ্রিডমটা ইয়ে করতে পারছে না, মানুষের সামনে দেখাতে পারবে, they cannot express their freedom, express their, তোমার ডাইরেক্টলি অ্যাভেলেবল না বলে দিস দিয়ে শুরু করেন, তার ভালো। সার্টেনলি and cause their freedom, okay, and
which would hinder their creativity. ক্রিয়েটিভিটিকে হ্যাম্পার করতে পারে। আপনি একটা এক্সাম্পল বলতে পারেন। সে ফর এক্সাম্পল সাপোর্ট হিসেবে একটা এক্সাম্পল আনেন, যে হচ্ছে হলো মানুষজন যদি কথা বলতে না পারতো, তখন এখন যদি মানুষজন যদি কথা বলতে না পারে, তাহলে মানুষজন তাদের কি হারায়? রাইট হারায় ফেলবে, মানে মিডিয়াতে রাইট হারায় ফেলবে। তাহলে যেমন আমরা যদি বলতে পারি কি, পিপল যদি এই যে মিডিয়া, যদি মিডিয়ারা যদি কথা বলতে এভাবে না পারতো, এই যে কয়েকদিন আগে, এই 5ই আগস্টের আগে, তাহলে তো এটা আমাদের আসলে ফ্রিডমটাকে কি করতো? এটা ফ্রিডমটাকে কিন্তু আমাদেরকে আহ, আমরা এই যে স্বাধীনতা উপভোগ করতে পারতাম না। If media had not expressed views freely, freely, people of Bangladesh would have not enjoyed their freedom in just few months ago. তাহলে আমরা এখান থেকে বলতে পারি, from this perspective, it might not be better to restrict the freedom of speech. Freedom of speech. That's it. তো এইখানে আমরা কি করলাম দেখেন, দিস ওয়ান হচ্ছে আপনাদের আগের প্যারাগ্রাফের সাথে একটু কম্পেয়ার করে চলো। এই যে আগের প্যারাগ্রাফ, এখানে এটা আমার কি মেইন টপিক সেন্টেন্স, টপিক সেন্টেন্স। তারপরে আমার কি মেইন আইডিয়া, এটা আমার মেইন আইডিয়া। তারপরে আমার কি এক্সপ্লানেশন, আমার এবার ছোট একটা এক্সপ্লানেশন। তারপরে আমার কি সাপোর্ট, এবার আমার বড় সাপোর্ট। তারপরে আমার কি সামারি। সেম হিয়ার, সেম দিস। এইবার আসি আমরা আমাদের নিজেদের কনক্লুশনে লেখার চেষ্টা করবো। কনক্লুশনে আমরা কিন্তু আমাদের ভিউটা দুই পাশের ভিউ দিব। সে ফর এক্সাম্পল, আমরা কিভাবে কনক্লুশনে সেটা দিতে পারি। যেমন আমরা বলতে পারি, আই থিঙ্ক ইট ইজ এ গুড আইডিয়া। কেন? আমাদের এই প্যারাগ্রাফের মূল কথা কি? এই প্যারাগ্রাফের মূল কথা ছিল, সেটা হচ্ছে হলো রেস্ট্রিক্ট করাটা ভালো। কারণ হচ্ছিল এতে মিসলিডিং ইনফরমেশন ইয়া হয়, দরকার আছে, তাই না? তাহলে আহ, আমরা বলবো যে মানে সোসাইটি প্রোটেক্ট করার জন্য কিছু জিনিস রেস্ট্রিক্ট করা কি দরকার। ইট ইজ এ গুড আইডিয়া টু ব্যান সাম কন্টেন্ট ইন মিডিয়া অ্যান্ড ফিল্ম টু কিপ দ্য or to make the society, এখানে একটা ফ্রেজ শিখাই আপনাদেরকে, to keep the conflict at bay, bay মানে দূরে রাখা,
to keep the conflict at bay. But it is important to bear in mind that এটা আমাদের মনে রাখতে হবে যে this may not hamper the freedom of people. ফ্রিডম অফ পিপল আমাদের ব্যালেন্স ওপিনিয়ন দিচ্ছে না, আপনাদের মনে আছে কিনা ব্যালেন্স ওপিনিয়ন দেওয়ার জন্য? তো হচ্ছে আমরা যখন হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা দেখেছিলাম, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা আরেকবার দেখবো আমরা। এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা আমাদের যেটা করতে হয়েছিল, তো হচ্ছে আমরা দেখে এসেছিলাম যে কিভাবে এটাকে ব্যালেন্সিং করা যায়। এই যে ব্যালেন্সিং আমরা করছি ঠিক ওইভাবে আমাদের ব্যালেন্সিং টাকাটা ছিল ঠিক এরকম যে নিড এ রেসপন্সিবল রিলেশনশিপ। রেসপন্সিবল রিলেশনশিপ আমাদের দরকার। তাহলে আমরা যদি রেসপন্সিবল রিলেশনশিপটাকে প্রমোট করি, দ্য রাইট অ্যাটিটিউড, এটা তাহলে আমাদের জন্য কি হবে, ভালো হবে। তাহলে আমাদের ওপিনিয়নটা কিন্তু দুই সাইডে চলে যাবে। তো আমরা এখানে একটা আসলে ওপিনিয়ন দিব যে ওপিনিয়নটা দুই সাইডে, ঠিক আছে? কারণ আমরা দুই সাইডেই আসলে লজিক্যাল। আমরা বলবো পার্সোনালি আই বিলিভ if we promote responsible censorship on media, this should be a valuable step অথবা this should help, এমন হতো this should help the media and film one step ahead in the future. একটা সাজেশন। তাহলে আমরা এখানে কি করলাম দেখেন, এখানে আপনি একটা ব্যালেন্সিং ওপিনিয়ন দিলেন, আর পরে একটা কি দিলেন, সাজেশন দিলেন। তো দিস ইজ হচ্ছে ব্যালেন্সিং ওপিনিয়ন এন্ড দিস ইজ হচ্ছে সাজেশন। এইটাই হচ্ছে আপনাদের ফুল এসে। যখনই আপনাকে এই টাইপের এসে লিখতে হবে লাইক দিস ওয়ে, প্রথম কাজই হচ্ছে হলো এইভাবে সেটাকে কি আছে ফরম্যাটিং করা। তাহলে পুরো সেটাই আমরা একটা জায়গায় নিয়ে আসি। কিছু অনেকগুলো ফুল এসে। এখন আমাদের কাজ হচ্ছে দেখেন, কাজ হচ্ছে কি, এই এসেটা তো আমরা আসলে এমনি লিখে ফেললাম, কিন্তু এসেটা তো মার্কিং করতে হবে। মার্কিং মার্কিং করতে গেলে আমরা এসেটাকে কি করবো দেখেন, প্রথমে পিছন দিক থেকে আগাই। গ্রামাটিক্যাল রেঞ্জ এবং অ্যাকিউরেসিটা আমরা একটু দেখে আসি। ধরেন আমার চ্যাট জিপিটি আপনাদের প্রিয় জিনিস, এটাকে ইউজ করি, করে এটাকে কপি করে দেই এবং দিয়ে বলি ওকে শো মি দ্য গ্রামাটিক্যাল মিস্টেক। এক্সাম্পল কিন্তু সব ক্ষেত্রে দেওয়া ইম্পর্টেন্ট না, একদম প্রশ্ন করে ফেলেছে, প্রশ্ন দেওয়ার সময় আছে, আমি প্রশ্নের টাইমটা বলবো। সুতরাং চ্যাট জিপিটিতে ইউজ করে করি আমি। আবার রিভাইস ভার্সন দিয়ে দিচ্ছে, আমার রিভাইস ভার্সন করা দরকার নেই। আমি বলতে পারি এরকম, কারেক্ট মাই এসে, কারেক্ট মাই এসে,
ভয়েসটা কারেক্ট করে দিই। কারেক্ট কিন্তু করে দিচ্ছে, দেখছেন? এখন কি আসলে ভয়েসটা আসে? হ্যালো। তার মানে এতক্ষণ ভয়েস আসছিল না, তার মানে আমার মনে হয় কোনো সমস্যা হচ্ছিল আর কি। বুঝতে পেরেছি। ওকে, এটা আসলে ইয়ে হয়ে গেছিল, যোগ হয়ে গেছিল। ঠিক আছে, তাহলে আমরা এই সেকেন্ড প্যারাটাও লিখলাম, ইন্ট্রোডাকশন লিখলাম এবং হচ্ছে কনক্লুশন লিখলাম। এখন এই ভিডিওটা কিন্তু থাকবে,
এই ভিডিওটা আপনারা আসলে এই ইয়েতে দেখেন। আম, আপনারা এই ভিডিওটা থাকবে, ভিডিওটা বারবার দেখেন। আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে একটু বলতে পারেন। এভরিওয়ান ইজ ওয়েলকাম। ঠিক আছে, আর না থাকলে তাহলে আবার আমরা মিট করবো ইনশাল্লাহ ডে আফটার টুমরো। মনে রাখবেন, শনি সোম বুধ আবার শুক্রবারও আমাদের কিন্তু অলওয়েজ কি থাকবে, মানে ফ্রি ক্লাস থাকবে। ওকে, তাহলে দ্যাটস ইট ফর টুডে। ভাইয়া প্লিজ মেক এ সামারি। সামারি হচ্ছে, আমরা যখন আর্গুমেন্টিভ এসে দুই প্রকারের হতে পারে। একটা প্রকার হচ্ছে হলো সামারিতে অনেক সময় ওই আর্গুমেন্টিভ এসে একটা টপিক হতে পারে, কখনো দুটো টপিক হতে পারে। একটা টপিক মানে একটা টপিকের পক্ষের বিপক্ষে লিখতে হবে, যেটা আমরা আজকে লিখলাম। আর একটা হতে পারে একটা টপিকের দুইটা হতে পারে, সেটা হচ্ছে কে বললো এই কথা, কে বললো আর এক কথা, তার মানে দুটো টপিক দিয়ে একটা আর্গুমেন্টিভ এসে হতে পারে। নাম্বার টু, সামারিতে যদি আমরা একটা বিষয়ে আসি, সেটা হচ্ছে আমরা যখন সামারি লিখবো বা এই টাইপের এসে লিখবো, তখন আমাদের পাঁচটা প্যারা লেখা যেতে পারে, চারটা প্যারা লেখা যেতে পারে। চারটা প্যারাতে যেটা হতে পারে সেটা হচ্ছে কি, আমরা প্রথমে লিখবো হচ্ছে হলো পক্ষের কথা, তারপরে কথাটা লিখবো হচ্ছে বিপক্ষের কথা। ওকে, দুই বডি প্যারা দুইটা, ইন্ট্রোডাকশন থাকবে একটা, কনক্লুশন থাকবে একটা, বাস দ্যাটস ইট। এই টাইপের এসিতে কোহেসিভ ডিভাইসে ইন্ট্রোডাকশনের ফরম্যাটটা হবে এরকম: শুরুতে আপনি একটা দিবেন হচ্ছে প্রেজেন্ট সিচুয়েশন, তারপর আপনি টপিকটা ইন্ট্রোডিউস করবেন দুটো সাইড, এবং তারপরে একটা আপনি প্ল্যান লিখতে পারেন। তারপর প্রথম বডি প্যারায় আমাদের স্ট্রাকচারটা হবে, সেটা হচ্ছে শুরুতে থাকবে একটা টপিক সেন্টেন্স, তারপরে থাকবে একটা মেইন আইডিয়া, তারপর থাকবে হচ্ছে একটা এক্সপ্লানেশন থাকবে, তারপর একটা এক্সাম্পল, তারপর একটা সামারি। ঠিক একইভাবে বডি প্যারা টু হবে, বডি প্যারা ওয়ান, বডি প্যারা টু। এক্ষেত্রে মনে রাখতে হবে যে আমরা যেন কোহেসিভ ডিভাইস ইউজ করি। এই গ্রোয়িং নাম্বার অফ পিপল বিলিভ দ্যাট, বা অন্য মানুষের কথা এটা আমাদের বলে দিতে হবে। কনক্লুশনে গিয়ে আমরা যেটা করব, শুরুতে নিজের মতামতটা ব্যালেন্সিং দেবো। আমি এই পক্ষ আছে, এই পক্ষ আছি, ব্যালেন্সিং একটা ওপিনিয়ন দেবো, এবং একটা সাজেশন দেবো, সেটাও খুব ব্যালেন্সিং হবে। ব্যাস দ্যাটস ইট। এটাই হবে হচ্ছে হলো এই এসের ফরম্যাট। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভাই। এখন এটা যে আইএলস যে টাস্ক টু যে বইটা আছে আপনার, এটার সাথে কি কোনোভাবে কানেক্ট করা যাবে? ইয়েস, এখানে এসে আছে তো। এটাতে আপনি কত নম্বর চ্যাপ্টার জানি, এটা আমি একটু বলে দিই। পেজ নম্বর দিয়ে আছে 119, 119-এ ফরম্যাটটা দিয়ে আছে। 119 নম্বর পেজে এই ফরম্যাটটা দিয়ে আছে। তো এই লেসনটাতে কানেক্ট করা যাবে। এখানে আবার এই যে একটা ইয়েও দিয়ে আছে, এখানে দুইটা জিনিস দিয়ে আছে আমার বইটাতে। সেটা হচ্ছে কি, শুরুতে এই বইয়ের শুরুতে দুটো টপিক দেখানো আছে, যে হচ্ছে হলো এটা হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হচ্ছে অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি এবং ডিসকাস বোথ ভিউস। তারপরে এখানে আমাদের কি কি করতে হয় ডিসকাস বোথ ভিউজ, সে বিষয়ে একটা লেসন আছে। তারপরে কোহেসিভ ডিভাইস কি কি ব্যবহার করতে হয় সেগুলোর উপরে লেসন আছে। তারপরে একটা টপিক আছে, এই টপিকের একটা ফরম্যাট দেওয়া আছে, এবং এটা একটা স্যাম্পল অ্যান্সার লিখে দেওয়া আছে কিভাবে এটা লিখতে হবে। তারপরে ডিফারেন্স বলা আছে, কিভাবে ওপিনিয়ন লিড এসে এবং হচ্ছে আগে ডিসঅ্যাগ্রি মানে পার্থক্যটা কি, সেটা ডিফারেন্সটার একটা স্যাম্পল অ্যান্সার দিয়ে বোঝানো আছে। তারপরে একটা ফরম্যাট আছে, এই ফরম্যাটের উপরেই আমরা এসেটা লিখছি আজকে। তারপরে আসসালামু আলাইকুম স্যার। আবার একটা গুড প্ল্যান আছে, একটা গুড প্ল্যান আছে, এই প্ল্যানটা থেকে এসে করতে পারেন এটা। এই বইটাতে এটা আছে ভাই। জি প্লিজ বলো। স্যার আমাদের তো হচ্ছে টোটাল 4টা মডিউল, তো স্যার 4টা মডিউলের মধ্যে আপনার টোটাল কয়টা বই আমাদের মানে পারচেজ করতে হবে? রিসিডিং, তবে কোনো বই অনলাইনে যারা ক্লাস করে তাদের কোনো বই পারচেস করতে হয় না। ওই ক্লাসের আগে ম্যাটেরিয়ালস দিয়ে দেওয়া হয়, এটা প্রিন্ট আউট করে নিতে হয়। আচ্ছা, ঠিক এটা আছে, ওয়ার্ড লিমিট আছে কিনা এই সেট? না ওয়ার্ড ওয়ার্ড লিমিট। লিমিট, দেখি আমাদের কটা 250 ওয়ার্ডের উপর হইতে হয় আর কি।
আমাদের কয়টা গুলো হইলো দেখি, কিন্তু আমাদের তো অনেকগুলো হয়ে যাওয়ার কথা। আমরা 323টা ওয়ার্ড লিখছি, টু মাচ। 323 ইস, আর 300 মধ্যে থাকলে ইজ গুড। এটা যেমন এখানে অনেক বেশি এক্সপ্লেনেশন লিখে দিচ্ছি, এখান থেকে একটা লাইন বাদ দিলেও হইতে পারে। একটা লাইন বাদ দিয়ে 322 করে ফেলা সম্ভব, বা 300 নিচে করে ফেলা সম্ভব, এবং এটা একটা টার্গেট হবে। মানে আমাদের টার্গেট থাকবে যে 250 থেকে 300-র মধ্যে শেষ করার। অবশ্যই 250 যেন হয়। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, ওয়েলকাম।